উদয়পুরে আমাদের দুদিনের রাত্রিবাসের জায়গা এই গৌরী হোটেল ছেড়ে এবার বেরিয়ে চলেছি। হোটেলটা ভীষণ কনভিনিয়েন্ট ছিল, এখানকার লোকজন এত ভালো মানুষজন, সে আর বলে কাজ নেই। 600 টাকায় এই রুমটা পেয়েছিলাম আমরা, ডাবল বেডরুম, টয়লেট, গিজার সহ। আজকে এখন 8টা নাগাদ উদয়পুর ছেড়ে বেরিয়ে চলেছি। যাব আজকে জম্পুই হিলস, যেটা কিনা ত্রিপুরার হাইয়েস্ট পয়েন্ট। এখান থেকে মিজোরামের দারুণ ভিউ পাওয়া যায়। পৌঁছতে কিন্তু 8 ঘন্টার কাছাকাছি লাগবে। এই আমাদের গৌরী হোটেল, চললাম টাটা বাই বাই উদয়পুর। এবার জম্পুই হিলসের দিকে, একদম মিজোরাম বর্ডারে। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, এক্সট্রা প্রিমিয়ামের দাম এখানে 106.81। জম্পুই যাওয়ার জন্য আমরা ধরে নিচ্ছি সেই কালকের অমরপুরের রাস্তা। যদিও তেলিয়ামুড়া হয়েও যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাটা খুব ভালো নয় শুনেছি, তাই আমরা এই রাস্তা ধরে নিচ্ছি। বাঁদিকে অমরপুর 27 কিলোমিটার। এই সামনের মোড় থেকে আমরা টার্ন নিয়ে নেব। থ্যাংক ইউ। অমরপুর সোজা আর আগরতলা বাঁদিকে। তা সাদা ফ্যাকাশে মার্কা সূর্য উঠেছে ঠিকই, কিন্তু অমরপুরের রাস্তাতেও আজকে প্রচণ্ড কুয়াশা। কালকে তো রীতিমতো বৃষ্টি হয়েছিল উদয়পুরের এদিকে, আর আজকে ঘন ঘোর কুয়াশা। আর অন্য সময় বলি ডিমের কুসুমের মতো সূর্য উঠেছে, এখন পোলট্রির ডিমের কুসুমের মতো সূর্য উঠেছে সাদা। অমরপুর আর 5 কিলোমিটার বাকি আছে। অমরপুর থেকে আমরা সোজা ওপরের দিকে মানে উত্তরের দিকে চলে যাব তেলিয়ামুড়া। তারপর মানু বলে একটা জায়গা আছে, সেখান দিয়ে হয়ে আমরা পৌঁছবো কুমারঘাট। কুমারঘাট থেকে প্যাঁচারথল, প্যাঁচারথল থেকে আবার রাস্তা সোজা দক্ষিণে যেতে শুরু করে কাঞ্চনপুর বলে একটা জায়গা আছে। কাঞ্চনপুর হয়ে তারপর জম্পুই হিলসে ওঠে। আমরা অমরপুর ঢুকে গেছি, এবার সামনে একটা চক আসবে, সেখান থেকে আমরা বাঁদিক যাব। বাঁদিক যাব মানে রাস্তাটাই বাঁদিকে ঘুরে যাবে আর কি। এই যে সেই চকটা, এখানে কি একটা হল রয়েছে, সিনেমা হলও হতে পারে, জানি না ঠিক। কালই এটার ওপর দিয়ে গেছি। মহারাজা অমর মাণিক্য প্রতীক্ষালয়। এই রাস্তায় নদী ক্রস করে যাবে। প্রচন্ড কুয়াশা এখানটায়। এই গোমতী নদী, কালকে এই গোমতী নদীতেই আমরা নৌকা বিহার করেছি। থ্যাংক ইউ, ভিজিট এগেন। অমরপুর পার করার পর এই যে সরু রাস্তাটা আমরা ধরে নিয়েছি, এই রাস্তাটা প্রায় 43-44 কিলোমিটার মতো অমরপুরের পরে গিয়ে NH 8-এ পড়বে। আর রাস্তাটা দেখতে সরু হলে কি হবে, এটাই হচ্ছে NH 208। আর ওই অমরপুরের পরে আর মোটামুটি 220 কিলোমিটার মতো বাকি আছে। তবে কুয়াশার কিন্তু বিরাম নেই, মানে জনবসতি ছাড়িয়ে যেই মাঠঘাটের দিকে বেরোনো হচ্ছে, কুয়াশায় ঢেকে রয়েছে পুরো। আমরা এখন চলেছি তেলিয়ামুড়ার দিকে। যে তেলিয়ামুড়াকে খোয়াই থেকে আসার পথে অ্যাভয়েড করব বলে আগরতলা ঘুরে এসেছিলাম, সেই তেলিয়ামুড়ার দিকেই চলেছি। তবে খোয়াই থেকে তেলিয়ামুড়ার রাস্তাটা অতটা ভালো ছিল না, মানে একটু বিপজ্জনক ছিল। এই দিকটা বিপজ্জনক নয়, এদিকে মাঝে মাঝেই ছোট ছোট গ্রাম পড়ছে। আর যা বললাম, ত্রিপুরায় ঢুকে স্তক দেখে আসছি যে ত্রিপুরার লোকজন খুব ভালো, খুব সুন্দরভাবে কথা বলে সবার সাথে। ত্রিপুরাতে ইলেকশন এসে গেছে, এর জন্য লোকালয়গুলো যখন আসছে সেখানে কিন্তু বেশ একটু ইলেকশনের ব্যস্ততা, বিভিন্ন রাজনৈতিক দলের ফ্ল্যাগের ছড়াছড়ি, এসবগুলো লক্ষ্য করা যাচ্ছে। আর এই সব জায়গাগুলো মূলত কিন্তু ট্রাইবাল এরিয়া। যত তেলিয়ামুড়ার দিকে এগোচ্ছি, এখানকার লোকজনের চেহারাতেও একটা মঙ্গোলীয় ছাপ। যেমন আগরতলা বা উদয়পুরের দিকে প্রচুর বাঙালি ছিল, যদিও এখানে বাংলা ভাষাতেই সব কিছু লেখা টেখা রয়েছে, কিন্তু দেখলেই বোঝা যায় যে এখানে ট্রাইবস বেশি। এই জায়গাটার নাম হচ্ছে ওমপিনগর। ওমপিনগর পুলিশ স্টেশন গেল। এটা একটা জমজমাট চক, বৃষ্টি হয়েছে, এদিকে জলটল জমে আছে। ত্রিপুরার রাস্তাঘাট যে এত প্যাঁচ মারা, মানে 1 মিনিটও রাস্তাটা সোজা থাকছে না, সেকেন্ডে প্যাঁচ মারছে। আর এই রাস্তায় সাইকেল ঠেলে নিয়ে যাচ্ছে এরা,
সেই তুলোধনাওয়ালা তো মনে হলো। আর 17 কিলোমিটারে তেলিয়ামুড়া। এটা কি টাইডু বাড়ি এইচএস স্কুল, তার মাঠ, বিরাট মাঠ, গ্যালারি করা। কিলোমিটারের পর কিলোমিটার যখন এরকম আঁকা বাঁকা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি, আর কত রকমের যে গাছপালা, বেশিরভাগই তো আমি কিছুই চিনি না, আর চেনা গাছও কিছু রয়েছে। যাই হোক, এই যেতে যেতে মনে হচ্ছে মানে ত্রিপুরা এখনো কতটা আনএক্সপ্লোর্ড, কতটা ওয়াইল্ড, মানে আদি অকৃত্রিম অবস্থায় রয়েছে। অমরপুর ডিভিশন, থ্যাংক ইউ ভিজিট এগেন বলে দিল। ওয়েলকাম টু টাইডু ফরেস্ট রেঞ্জ। এটা অ্যাকচুয়ালি টাইডু নয়, তৈদু, কিন্তু তৈদু একটা বড় জায়গা এখানে। এখন আমরা তৈদু ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে চলেছি। 9:50 বাজে আমরা তাইদু পার করে জঙ্গলের ধারে এক জায়গায় এসে দাঁড়িয়েছি। জঙ্গল মানে এখানে একেবারে গহীন জঙ্গল, সেই আদিম জঙ্গলের মতো। এটা ফ্যাকাশে সূর্য, পুরো রাস্তাতেই কুয়াশা পেতে পেতে এসছি। এখন অবশ্য কুয়াশা অনেকটাই কেটে গেছে। এই যে রাস্তাটা জঙ্গলেই ঢুকে যায়, নিশ্চয়ই গ্রামটাম আছে ইনি যাচ্ছেন যখন। তো আর যে রাস্তাটা কি ওয়াইন্ডিং রোড, আমরা দাঁড়িয়েছি মনে হচ্ছে টলছি, এত প্যাঁচ মারতে মারতে এসেছি। তেলিয়ামুড়ার 5 কিলোমিটার আগে একটা বিএসএফ এর ক্যাম্প আছে। তো সেই ক্যাম্পটা পার করার পরেই জয়ের চোখে পড়লো একটা দোকানে লুচি টুচি ভাজছে। আমাদের সকাল থেকে খুব খিদে পেয়েছিল, ওইখানে ঢুকে আমরা গরমা গরম 4খানা করে লুচি, একটা দারুণ ঘুগনি বানিয়েছিল, তাই দিয়ে খেয়ে নিলাম। এখানে আবার বিএসএফ এর ক্যাম্পে ইন্টারভিউ চলেছে, আজকে ইন্টারভিউ শেষ হলো। এবার যারা ইন্টারভিউ দিতে এসেছিল তাদের দিয়ে এই দোকানের যে ছেলেটি, তার বেশ ব্যবসা চলেছিল, যেটুকু ময়দা মাখা ছিল তাই দিয়ে আমাদের লুচি খাইয়ে সে দোকান বন্ধ করে উঠে গেল। তো এই সব জায়গায় মাঝপথে খাবার দোকান পাওয়া একটু ডিফিকাল্ট, নজর রাখতে হবে। তেলিয়ামুড়া ঢুকে গেছি। এবার সামনের থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নেব। এই রাস্তাটা যেটা এতক্ষণ আসছিলাম NH 208 বলছিল, সেইটা ছেড়ে দিয়ে ধরে নেব NH 8। এই NH 8টা দিয়েই আমরা আবার যাচ্ছিলাম যখন খোয়াইয়ের দিকে যাচ্ছিলাম ধর্মনগর থেকে। তারপরে ঘুরে আমরা চলে যাব কুমারঘাটের দিকে। ওয়েলকাম টু তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল, চাকমাঘাট ব্রিজ, তেলিয়ামুড়া। এই যে তাজ গেস্ট হাউস, আতান্তরে পড়লে এখানে আরামসে থাকাই যেতে পারে। তেলিয়ামুড়া বেশ বড় জায়গা, এখানে থাকলে এর আশপাশের সব রকম সুযোগ সুবিধাই পাওয়া যাবে। তেলিয়ামুড়া থেকে আমরা আবার খোয়াই নদী পার করে এগিয়ে যাব। এই যে আসছে খোয়াই নদীর ব্রিজ। এই জায়গাটার নাম হচ্ছে নেতাজি নগর। প্রচুর ট্রাক ফ্রাক দাঁড়িয়ে রয়েছে এখানে, কি অবস্থা রাস্তাটার। এই জায়গাটা হচ্ছে চাকমা ঘাট, পাশ দিয়ে খোয়াই নদী চলেছে। আর এখানে একটু পেছনে ওই খোয়াই নদীর ওপর একটা ব্যারেজ মতো বানিয়ে এখানে একটা ইরিগেশন প্রজেক্ট হয়েছে। রাস্তাটা এখানে বেশ চওড়া এবং ভালো এখনো অবধি। ওই চাকমা ঘাটি পেরোনোর পরে রাস্তা বানানো হয়েছে নতুন, তো দেখাই যাচ্ছে পাহাড়ের দেয়ালের গাগুলো সব কাটা। তবে কিনা এই রাস্তায় ট্রাক প্রচুর, যখন তখন উল্টো দিক থেকে দলে দলে ট্রাক চলে আসছে। কত লম্বা এটা লাইন আছে জানি না, আমরা একটা ফাঁক পেয়ে বেরিয়ে এসেছি, সামনে আবার লাইন লেগে গেছে। এই যতক্ষণ এই কর্দমাক্ত ভাঙা রাস্তাটা থাকবে ততক্ষণ এই লাইন লেগেই থাকবে। কালকে যে বৃষ্টিটা হয়েছে তার ফলে আরো সর্বনাশ হয়ে গেছে। লাস্ট আধা ঘন্টা ধরে কাদামাটি আর ট্রাকের লাইনে যুদ্ধের পর মনে হচ্ছে এখন আবার রাস্তাটা একটু শেপে এসছে।
আবার গাড়ি চালানো সম্ভব হচ্ছে, ঠান্ডাটা কিন্তু বাড়ছে। আর আমরা এখন বেশ রীতিমতো একটা পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে চলেছি, পুরোপুরি পাহাড়ি এলাকা এটা। আমরা এখন রয়েছি আমবাসা থানা এলাকার অধীনে। বলতে নেই থু থু থু, রাস্তাঘাট অনেকটাই ভালো হয়েছে মাঝে যে অবস্থা হয়েছিল তার চাইতে। তবে ওই যে সম্পূর্ণটাই পাহাড়ি পথ আর পাকদণ্ডি প্যাঁচ মারা পথ, কাজেই রাস্তা ভালো হলেও ডিস্টেন্স কভার করতে প্রচুর সময় লেগে যায়। আমবাসা থেকে আমাদের রাস্তাটা ডান দিকে টার্ন নিয়ে নিল। তৃপ্তি গেস্ট হাউস আমবাসা, সব থাকার ঠিকানা দেখে রাখছি। আমবাসাও বেশ বড় জায়গা। এখন যে জায়গা দিয়ে যাচ্ছি সে জায়গাটা হচ্ছে কাঁঠাল বাড়ি। তা আমার খুব মন খারাপ হয়ে গেছে, কারণ এর আগে আমি দেখতে পাইনি, জয় আমায় দেখালো, দেখে বাইক দাঁড়ও করিয়ে দিল রাস্তা দিয়ে। একজন মাহুত একটা হাতি নিয়ে যাচ্ছিল। আমি কত কষ্ট করে ভিডিওটা অন করলাম, কিন্তু কি কারণে জানি না সেই ভিডিও ক্লিপটি ওঠেনি। আমি জানি না এই জায়গাটার এক্স্যাক্টলি নাম কি, তবে রাস্তাটা এখানে বেশ খারাপ। আরে বাবা রে, এই যে শ্রী শ্রী বাবা লংতরাই শিব মন্দির, ঠিকই ধরেছি। এই লংতরাই সারা ত্রিপুরায় সব জায়গায় খালি বিজ্ঞাপনের হোর্ডিং দেখছি, লংতরাই গুঁড়া মশলা। তো এই সেই লংতরাই। মানু আরডি ব্লক শুরু হলো, সামনেই আসছে মানু বলে যে একটা জায়গা ম্যাপে অনেকক্ষণ থেকে দেখছিলাম, সামনেই আসছে বলতেও তাও দেরি আছে। লংতরাই ইকো পার্ক বন দপ্তর। আমরা পৌঁছে গেছি মানু। এই হচ্ছে মানুর বাজার এরিয়া। আমরা মানু ছাড়িয়ে এসছি বেশ কিছুক্ষণ হলো, আর 10 কিলোমিটারে বলছে আমরা NH8 থেকে NH108-এ গিয়ে পড়বো। এরকম হতে পারে যে আমরা কুমারঘাটের কাছাকাছি গিয়ে উঠবো, আর কুমারঘাট থেকে আরো উপরে গিয়ে আরেকটু গেলেই হচ্ছে পানিসাগর। যদিও আমাদের রাস্তাটা পানিসাগর অবধি যাবে না, এটা কি লিখছে, এই জায়গার নাম ধলাই। আমাদের আর ঠিক 100 কিলোমিটার বাকি আছে, আর এই লাস্ট 100 কিলোমিটার যেতে আমাদের বলছে 3 ঘন্টা 11 মিনিট লাগবে। মানে ত্রিপুরার রাস্তায় আমি দেখছি যে একদম সেই আগরতলা বা উদয়পুরের চওড়া বড় হাইওয়ে হলে ছেড়ে দিলাম, অ্যাভারেজে 30 কিলোমিটার পার আওয়ার, সেটা অতি কষ্ট করে, এর বেশি স্পিড মেনটেন করা যায় না। আমার সেই বেরিয়ে যাওয়া হাতি আবার পেয়েছি, ওকে খাওয়াচ্ছে, এখন ও খাচ্ছে। এরা আবার নমস্কার করছে হাতিকে, পয়সা দিচ্ছে। আমার আগের হাতিটা মিস হয়ে গেছিল। ওই পাহাড় আর ট্রাইবাল এরিয়া কিছুক্ষণের জন্য পার করে এসছি, মানে ট্রাইবাল এরিয়াটা পুরোটাই পার করে এসছি, অনেকটাই সমতলে নেমে এসছি। কুমারঘাট ঢুকে পড়লাম, বেশ আবার একটা বাংলা ছাপ চলে এসছে চতুর্দিকে। এইমাত্র একটা শিলংয়ের বোর্ডও দেখতে পেলাম, যে আমরা তো আবার ফেরার সময় সেই শিলং হয়েই ফিরবো। কুমারঘাট থেকে এবার আমরা প্যাঁচারথল যাব, এই হাইওয়ে ধরেই। প্যাঁচারথল থেকে আবার রাস্তা ঘুরে যাবে। জয় বাবা ভোলানাথ। যাওয়ার দিনকে আমরা এইসব জায়গাগুলো অন্ধকারের মধ্যে পার করেছিলাম, সেই জন্য কুমারঘাট যে এত বড় জায়গা, এত কিছু আছে বুঝতেই পারিনি কিছু। দেও হোটেল অ্যান্ড লজ। কুমারঘাটে পেট্রোল ভরিয়ে ফুল ট্যাঙ্ক করে আবার যাত্রা শুরু হয়েছে, আর বাজছে এখন 1:30। আমাদের এখনো বাকি আছে 85 কিলোমিটার। এটাকে বুদ্ধের মূর্তি, তবে এখনো উন্মোচন হয়নি। কুমারঘাটের পরেই এখানে একটা পুলিশের বোধহয় নাকা চেকিং ছিল, সেইখানে একজন হাই র্যাঙ্ক অফিসার আর কি আমাদের দাঁড় করালেন। এখন এখানে ইলেকশনের জন্য একটু চেকিং এর ব্যাপার বেশি চলেছে, তবে ভীষণ ভদ্রভাবে ভালোভাবে আমাদের সাথে কথা বললেন। কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, তারপর জম্পুই যাব শুনে উনি বললেন যে শিববাড়ি হয়ে চলে যান আপনারা, ওটা অনেক কম পড়বে। যাই হোক, ওনাদের জন্য এটাই আর কি, মানুষের সাথে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করেন যে তারা ঠিকঠাক লোক কিনা। তা আমরা পরীক্ষায় পাশ করে গেছি, তার জন্য আমাদের আর পেপারসও দেখাতে হয়নি বা কিছু না।
এই প্যাঁচারথল আসার আগেই, এই যে প্যাঁচারথল গেট আসার আগে নয়, প্যাঁচারথল গেট, এখান থেকে আমাদের রাস্তা ডান দিকে ঘুরে গেল। এই এতক্ষণ যে হাইওয়েটা দিয়ে চলছিলাম সেইটা ছেড়ে দিলাম আমরা। এবার এই রাস্তাটাই পুরো ৭৯ কিলোমিটার আমাদের নিয়ে যাবে শান্তিপুর, এই জায়গাটার নাম। প্যাঁচারথল আর কুমারঘাটের মধ্যে দূরত্ব খুবই কম। এই হচ্ছে সেই মাছমারা, যে জায়গার নামে এই রাস্তাটার নাম হচ্ছে মাছমারা কাঞ্চনপুর রোড। কিন্তু সারাদিনে রোদ্দুর একটুও সঙ্গ দিল না আমাদের, এখনো কেমন সাদা মার্কা ওয়েদার হয়ে রয়েছে। দাঁড়া, ডান দিকে, ঠিক আছে। কাঞ্চনপুর আর 10 কিলোমিটার মতো আছে। কাঞ্চনপুরই হচ্ছে এই রুটের শেষ বড় জায়গা। তারপরে আবার জম্পুই হিলস কিন্তু অনেক আগে থাকতে শুরু হয়ে যাচ্ছে। আর আমরা যে হোমস্টেটায় চলেছি সেটা একেবারে গিয়ে শেষ হয় মিজোরাম বর্ডারে। সেটা জম্পুই হিলস দিলে যেখানে আসবে তার থেকে আরো 20 কিলোমিটার দূরে। তবে এখনো অবধি তো রাস্তা খুব ভালো। প্যাঁচ মারা রাস্তা, সে তো সারা ত্রিপুরাই এরকম প্যাঁচ মারা রাস্তা। অদ্ভুত একটা আলোটা হয়েছে। দুপুর 2টো বাজে, এই সময় এইরকম আলো হওয়ার কথা নয়। রাস্তাটা ক্রমশ ভীষণ সুন্দর হয়ে উঠছে আর ঠান্ডাটাও বাড়ছে। মানে আমাদের পৌঁছতে তো 4টে বাজবে, তার আগে আমায় দাঁড়িয়ে আবার মনে হচ্ছে জ্যাকেট বের করে পরে নিতে হবে। আহা, এই আলোটার জন্যই তো ওয়েট করে থাকা। সব শাল সেগুনের গাছ শুরু হয়েছে। কাঞ্চনপুর আর 4 কিলোমিটারেরও কম, যদিও দেখে বোঝার উপায় নেই যে আর 3 কিলোমিটারের মধ্যে একটা শহর আছে। পৌঁছে গেছি কাঞ্চনপুর, আর কয়েকশো মিটার। কাঞ্চনপুর ঢোকার ঠিক আগে আগে রয়েছে একটা সাজানো গোছানো সংহতি ইকো পার্ক বলে। তো রংটা লাল সবুজ দেখে মনে হলো ফরেস্ট ডিপার্টমেন্টের হবে হয়তো। রবীন্দ্রনগর ফরেস্ট প্রোটেকশন ইউনিট, একটা বড় সাইক্লিং টিম বেরিয়েছে। কাঞ্চনপুর 0, একটা পাহাড়ি মতো নদী, পাথর টাথর রয়েছে। এই যে নদী, একটা বড় শিব মন্দির মনে হয়। জেডি গেস্ট হাউস, কাঞ্চনপুরের থাকার জায়গা, লজিং। সামনে উঁচু উঁচু পাহাড়। আমাদের পৌঁছানোর দূরত্ব আর 50 কিলোমিটারেরও নিচে নেমে এসছে, ওই 47 কিলোমিটার মতো। পাহাড়ের অনেকটাই ওপরে উঠে এসছি আমরা। আর এখানে দেখছি সব রাস্তার ধারে ধারে প্ল্যান্টেশন শুরু হয়েছে। মানে ছোট ছোট চারা গাছগুলো পোঁতা, সেগুলোকে আবার বেতের ঝুড়ি মতো দিয়ে ঢেকে রেখেছে। এগুলো ধীরে ধীরে বড় হবে। জম্পুই কিন্তু আসলে ত্রিপুরার একটা অন্যতম পর্যটন আকর্ষণ, কাজে এটাকে এরা ভালোভাবে মেনটেন করবে সেটাই আশা করা যায়। এই যে দুপাশে উঁচু উঁচু দেওয়ালও শুরু হয়ে গেছে। আহা, এই হলো রাস্তা। জম্পুই পৌঁছানোর এই 45 কিলোমিটার মতো আগে আমরা এসে দাঁড়িয়েছি রাস্তার ধারে একটা সুন্দর জায়গা দেখে। ওই সামনে পাহাড়টা দেখা যাচ্ছে। দারুণ মেনটেন্ড রাস্তা, এখানে দারুণ মেনটেন্ড রাস্তা, একদম নতুন রাস্তা। আমরাই ভেবেছিলাম পাহাড়ের উপরে রাস্তা সরু হবে, উল্টো কেস। এখানে সমতলে রাস্তা সরু আর ভাঙা, আর পাহাড়ের উপরে একেবারে চওড়া মাখনের মতো রাস্তা। এখানে সব বুনো কলা গাছ আর সব শাল সেগুন গাছ। আর এক ধরনের সেই ঝাঁটার মতো, ঝাঁটা আর কাশফুলের মাঝামাঝি ধরনের গাছ, ঝাঁসফুল। জম্পুই হিলসের পাহাড় সব দেখা যাচ্ছে। এখানেও কনস্ট্রাকশনের কাজ চলেছে।
জম্পুই হিল, কিন্তু তার তলায় একটা কঠিন কথা লেখা, উই ডিমান্ড অটোনোমাস কাউন্সিল। রাস্তার এই পাটটায় একটু ধস নেমেছে সামনের পাহাড় থেকে, তাই রাস্তার অবস্থা খারাপ হয়ে রয়েছে। না হলে এতক্ষণ তো খুবই সুন্দর পিচ বাঁধানো রাস্তা চলছিল, এখানে আমাদের চাকা স্কিড করার হাই চান্স। পুরো ধসে বেরিয়ে গেছে এই পাটটায় রাস্তা। পুরো পাহাড়টায় দিক থেকে ধসে চলে এসেছে। ওই যে রাস্তাটা এসে আবার মিশলো। পুরো ধসা পাহাড় এই জায়গাটায়, যখন তখন ধসে যেতে পারে এবং যাচ্ছেও। এই দিকের পাহাড়গুলো সব ধোঁয়াশায় ঢেকে গেছে। এই জায়গাটায় আবার রাস্তার হালত খারাপ। ওরে বাবা, তো পুরো পাঁক। স্কিড করছে, স্কিড করছে, স্কিড করছে। এখানে একটা গ্রাম এসছে, কি একটা HMUNPUI। আচ্ছা, এটার উচ্চারণ হচ্ছে মুনপুই, এইচটা সাইলেন্ট, কিন্তু এটা জম্পুইয়ের পুরনো রাস্তা বোঝাই যাচ্ছে। ওই 35 কিলোমিটার আগে থাকতে আর চওড়া রাস্তা, নতুন রাস্তা তৈরি হয়নি। এটা জম্পুইয়ে যাওয়ার পুরনো রাস্তা, মুনপুই। এই গ্রামটার নাম লাক্সি। ডান দিকে একটা কি প্রজেক্ট চলছে, সেটা নাম লেখা ছিল লালরিনপুই। এই লালরিনপুই আমার কাছে খুব একটা অচেনা কিছু নাম নয়। আমাদের কলেজে নর্থ ইস্টের দিক থেকে প্রচুর ছেলেপিলে পড়তে আসে, এইসব মিজোরাম এলাকা থেকে। আর এই জায়গাটা তো পুরো মিজোরাম বর্ডারে। আরে বাবা, রাস্তার কি অবস্থা! তো তাদের নাম ওরম লালরিনপুইয়া, লালরুইয়া, এইরকম সব নাম তাদের। বিশেষত লালরিন দিয়ে অনেক নাম হয় ওদের। আমাদের পড়া আটকায় কে! একটু আগে আমরা ডান হাতে একটা বোর্ড দেখলাম, কয়েক ধাপ সিঁড়ি উঠে গেছে, ওয়ে টু প্যারাগ্লাইডিং টেক অফ সাইট। এবং প্যারাগ্লাইডিং এর জায়গাটা মনে হয় একদম মিজোরাম বর্ডারেই হবে। পুরো জল, আগেরবার জলে আমরা পুরো স্লিপ কেটেছি। দেখা যাক, শেষ 30 কিলোমিটার যেতে আমাদের খুব বেগ পেতে হচ্ছে, ডিস্টেন্স আর কমছেই না। ইডেন টুরিস্ট লজের গেট, ভাগমুন জাম্পুই। যারা ইডেন টুরিস্ট লজে যাবে এই গলি দিয়ে ঢুকে গেল। এটাই জম্পুইয়ের একমাত্র থাকার জায়গা হিসেবে পরিচিত। আমরা নেহাত একজনের থ্রুতে এই হোমস্টেটার খবর পেয়েছি বলে, তাও জানি না হোমস্টেটার কিরম ব্যাপার স্যাপার কি হবে, সে তো গিয়ে দেখা যাবে, আর কিছু করার নেই। হোমস্টেটা এখান থেকে 20 কিলোমিটার দূরে। আর এই ইডেন লজে অনলাইন বুকিং করতে হয়, কারণ এখানে হেভি ডিমান্ড। এই হচ্ছে ভাগমুন গ্রাম বা বসতি, যাই বলি না কেন। সরকারি দু একটা অফিস, স্বাস্থ্যকেন্দ্র এইসব রয়েছে। বেশ সুন্দর সুন্দর কয়েকটা বাড়ি, এগুলোর মধ্যে হয়তো একটা দুটো হোমস্টেও আছে, জানা নেই।
এই অংশটা যদিও ত্রিপুরার মধ্যে, কিন্তু এক প্রকার মিজোরামই বলা যায়। এখানকার লোকজনও সবাই ম্যাক্সিমাম প্রায় মিজোই, ভাষাটাও বোধহয় তাই। তবে এই ভাংমুনটাই হচ্ছে আসল জায়গা। জাম্পুই হিলস তো এরিয়াটার নাম, এই এখনো ভাংমুনই চলেছে। যত পাহাড়ি ঘর বাড়ি, এই ছবির মতো সাজানো গোছানো, এসব ভাংমুন এরিয়া। রাস্তাঘাট, চারপাশের দৃশ্যাবলীর তো কোনো তুলনা হবে না, ভীষণ সুন্দর। দেখেই কেমন একটা আমাদের ওই দার্জিলিং সিকিম ফিলিংস হচ্ছে। ঠান্ডাটাও রয়েছে সেই রকম। আর সব পাহাড়ি গ্রামের চেহারাই বোধহয় কিছুটা এক রকমের হয়, বেশ রঙিন, ছবির মতো সুন্দর গ্রামগুলো সাজানো গোছানো। কিন্তু সেই সঙ্গে মনের মধ্যে একটা চাপা অস্বস্তি রয়েছে। কখন গিয়ে পৌঁছবো তার কোনো ঠিক নেই, ক্রমশ যেতে দেরি হয়ে যাচ্ছে। একটা হোমস্টের সঙ্গে কথাবার্তা হয়ে রয়েছে বটে, কিন্তু তাদেরও তেমন কোনো ঠিক ঠিকানা নেই। আর সেখানে যদি থাকতে না পাই আলটিমেটলি, তাহলে এই যে ফেলে এলাম পেছনে ভাংমুনের ওখানে ইডেন গেস্ট হাউস, কিন্তু একবার অন্ধকার হয়ে গেলে এই পথে আবার সেদিকে ফিরে আসাও সম্ভব হবে না। আর ফিরে এলেও যদি এটা অলরেডি বুকড থাকে, আমরা থাকবো কোথায়? এরকম একটা অজানা অচেনা সম্পূর্ণ আলটপকা জায়গায় কোনো প্রিপারেশন ছাড়া চলে তো এসছি, কিন্তু তারপর কি হবে কে জানে। চার্চ, এসব জায়গায় খ্রিস্টান প্রচুর। এখানে ভাষাও তো পুরো সব জায়গায় লেখা মিজোরামের। এই যে সব যে লাল সবুজে লেখা, সবই তো মিজো ভাষায় লেখা। আমরা 9 কিলোমিটার দূরে আছি হোমস্টে থেকে। বাজছে এখন 4:02। এইদিকে যেসব পাহাড়গুলো নিচে মেঘে ঢেকে গেছে, ওইগুলো সব হচ্ছে মিজোরামের দিকের পাহাড়। বাবা, এত উঁচুতে একটা পুকুর! এই জায়গার নাম হচ্ছে সাবুয়াল। এখানে বাঁ হাতে কোথাও একটা পড়ে সাবুয়াল ভিউ পয়েন্ট, এটাই যে টিএসআর ক্যাম্প। এই যে বেথলিং শিব, সামনে একটা চার্চও আছে ওপরের দিকে ডান হাতে। ওই নীল বাড়িটা হবে মনে হচ্ছে বাঁ হাতের। এমজে হোমস্টে। আরে বাবা রে, এমজে হোমস্টে। আরে বাবা রে, লোকজন আছে অলরেডি। জাম্পুই হিলসের একদম মিজোরাম বর্ডারে এসে পৌঁছেছি আমরা, যেখানে এদের ভিউ পয়েন্টটা। তা আমাদের আজকে থাকার জায়গা পেতে বেশ সমস্যা হচ্ছিল। যাই হোক, আলটিমেটলি এখানে জোডাই ট্যুরিস্ট লজ না জোডাই গেস্ট হাউস বলে একটা কি আছে, সেইখানে একটা ঘর পেয়ে গেছি। এই হচ্ছে সেই ট্যুরিস্ট লজ। এটা কিন্তু সরকারি, মানে পরে লিজ টিজ দিয়ে থাকতে পারে প্রাইভেট সংস্থাকে, কিন্তু এটা ইনগরেশন হয়েছিল সরকারিভাবে। আর এখানে সব খ্রিস্টান কমিউনিটি সবাই বাড়িতে ক্রিসমাসের জন্য আলো টালো দিয়ে সাজিয়েছে, স্টার টার লাগিয়েছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। আর এটা ত্রিপুরার দার্জিলিং টাইপের, একেবারেই হিল স্টেশন, উচ্চতা 930 মিটার। হেভি ঠান্ডা পড়ে গেছে সন্ধেবেলা। আমরা এসে পৌঁছেছি যদিও 4:10 নাগাদ, তারপরে ঘর পেতে অনেক টাইম লেগে গেল। আগে এক জায়গায় ট্রাই করছিলাম, একজন বলে রেখেছিল, সেটা আলটিমেটলি পেলাম না। যাই হোক, পেয়ে যে গেছি রাতে থাকার জায়গা, নাহলে বাইরে ঠান্ডায় কেঁপে মরতে হতো। এইবারে ঘরে যাব, কালকে সানরাইজ দেখবো। এদের এখানটাই ব্যালকনি টেরেসটা থেকেই সানরাইজ দেখা যায়, মিজোরামের পাহাড়গুলোও দেখা যায়।